সো আমি এখন তোমাদের সাথে তোমাদেরকে পড়াবো গ্লোমেরুলোনেফ্রাইটিস। গ্লোমেরুলোনেফ্রাইটিস কাকে বলে, গ্লোমেরুলোনেফ্রাইটিস কেন হয়, তার প্যাথোলজি কি, সেগুলো সম্পর্কে তোমাদের সাথে আজকে আলোচনা করব। এটা একটা ডিজিজ ইউরিনারি সিস্টেমের, যেটা it is a term used to refer to several kidney diseases, both kidney characterized by the inflammation either of the glomeruli or of the small blood vessels in the kidney, but not all the diseases necessarily have an inflammatory component. It occurs due to repeated episodes of acute nephrotic syndrome or nephrosclerosis and hyperlipidemia. কি হচ্ছে যে নেফ্রন, আমাদের যে নেফ্রন রয়েছে, নেফ্রন সম্পর্কে তোমাদের আগে অ্যানাটমিটা এই কারণেই বললাম, যদি নেফ্রন সম্পর্কে না জানা থাকে তাহলে আমরা এই ডিজিজটা সম্পর্কে অত জানতে পারবো না। এই নেফ্রনটা কি? নেফ্রনটা হচ্ছে ইট কিডনি হ্যাজ দ্য 1 মিলিয়ন অফ নেফ্রনস। কোথায় অবস্থিত আছে? যেখানে রেনাল, আমাদের যে প্যারেনকাইমা রয়েছে সেখানে আমাদের কি রয়েছে, এখানে নেফ্রন প্রায় 1 মিলিয়নের উপর আমাদের নেফ্রন রয়েছে। তার মধ্যে কি রয়েছে তোমার নেটওয়ার্ক, একটা গ্লোমেরুলার নেটওয়ার্ক রয়েছে, ক্যাপিলারি রয়েছে, এবং সেখানে গ্লোমেরুলাস একটা ইউনিক নেটওয়ার্ক অফ ক্যাপিলারিজ সাসপেন্ডেড বিটুইন অ্যাফারেন্ট অ্যান্ড এফারেন্ট ব্লাড ভেসেলস রয়েছে, যেখানে এই নেফ্রনটা কি করছে, এই যে মিলিয়ন অফ নেফ্রন ক্যাপিলারি কি করছে, ইউরিন ফর্মেশনে আমাদের হেল্প করছে। Next, the definition of glomerulonephritis. Glomerulonephritis is a bilateral inflammation of the glomeruli, often following a streptococcal infection. অর্থাৎ কি, স্ট্রেপ্টোকক্কাল যদি ইনফেকশন হয় কখনো আমাদের, যেমন থ্রোট ইনফেকশন, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, যেটা 2 থেকে 3 সপ্তাহ পরে দেখা গেল যে আমাদের ইউরিনারি সিস্টেমে অর্থাৎ গ্লোমেরুলাসের মধ্যে সেই ইনফেকশনটা ক্যারি করছে। এই যে স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন, এটার জন্য অনেক কিছু হতে পারে। যেমন আমাদের যদি কোনো অটো ইমিউন ডিজিজ থাকে তাহলে কিন্তু আমাদের গ্লোমেরুলোনেফ্রাইটিস হতে পারে। আর একটা যেটা যে এসএলই বলে একটা ডিজিজ আছে, যেটা তোমাদের পরে পড়াবো, বা এখনই তোমাদের সেই সম্পর্কে অত নলেজ নেই হয়তো, জানি না। বা কোনো যদি ইমপেটিগো বা থ্রোট বা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, অথবা এইচআইভি ইনফেকশন, অথবা তোমার হেপাটাইটিস বি ইনফেকশন যদি হয়, সেক্ষেত্রেও অনেক সময় কি হয়, গ্লোমেরুলোনেফ্রাইটিস হতে পারে, কিংবা কোনো ড্রাগ টক্সিসিটি থেকেও গ্লোমেরুলোনেফ্রাইটিস হতে পারে। ড্রাগ টক্সিসিটি বলতে যেমন অ্যামিকাসিন, জেন্টামাইসিন, হ্যাঁ, স্ট্রেপ্টোমাইসিন, এই সমস্ত ড্রাগ থেকে টক্সিসিটি যদি হয়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের কিডনি নেফ্রন বা গ্লোমেরুলাসের মধ্যে এফেক্ট করে এবং সেখানে ইনফেকশনের সৃষ্টি করে। নেক্সট, দ্য ইনসিডেন্স অফ গ্লোমেরুলোনেফ্রাইটিস। বোঝা যাচ্ছে? ইনসিডেন্স রেটস অফ প্রাইমারি glomerulonephritis vary between 0.2 per 10 lakhs per year, মানে 10 লাখ পপুলেশনের মধ্যে এক বছরে 0.2 থেকে 2.5% মানে পিপলসে পার ইয়ারে এই গ্লোমেরুলোনেফ্রাইটিস রোগটা হতে পারে। This disease can exist subclinically, is therefore only detected by the chance in some patients. কারণ কি এটা সাবক্লিনিক্যালি বলেছে কেন, এর সাইন সিমটমটা প্রথম স্টেজে কিন্তু আমরা বুঝতে পারি না, অনেক দিন ধরেই এটা সাবক্লিনিক্যাল থাকে, মানে কোনো সাইন সিমটম বোঝা যায় না। নেক্সট, দ্য অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি অফ দ্য নেফ্রন। অলরেডি আমি আলোচনা করেছি আগে, তবুও আরেকটু বলে দিচ্ছি যে নেফ্রন কনসিস্ট অফ এ টিবিউল ক্লোজড অ্যাট ওয়ান এন্ড to form the cup-shaped glomerular capsule, Bowman's capsule, যেটা which almost completely enclose a network of tiny arterial capillaries, the glomerulus, continuing from the glomerulus capsule. The remainder of the nephron is about 3 cm long, is described in 3 parts. এই নেফ্রনে 3টে পার্ট আছে। কি কি? দ্য প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, অলরেডি আমি আগেই বলেছি, লুপ অফ হেনলি, মেডুলারি লুপ, অ্যান্ড ডিস্টাল কনভলিউটেড টিবিউল,
lead them to collecting dirt. Next, the etiology and risk factors of glomerulonephritis, acute glomerulonephritis. বোঝা যাচ্ছে এই রোগটার নাম আগে শোনা হয়েছে তোমাদের, শুনেছো কি? যাই হোক, তোমরা যে বইটা ফলো করছো আমি একটু বোঝানোর চেষ্টা করছি, যেটা ক্লাসরুমে ভালো বোঝানো যেত, অনলাইনে কতটা কি তোমাদের বোঝা, কারণ না দেখলে, তোমাদেরকে দেখলে বুঝতে পারতাম যে তোমরা বুঝতে পারছো কি পারছো না। যাই হোক, তোমরা, আমি চেষ্টা করছি আমার সাধ্য মতো, তোমরা চেষ্টা করবে বই দেখে পড়বে, যদি কোনো কোশ্চেন থাকে বা কোথাও যদি না বুঝতে পারো আমাকে আবার জিজ্ঞাসা করবে, হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করবে, আমি তার আনসার দেবো। ওকে, তা এখন যেটা বলবো সেটা হচ্ছে গ্লোমেরুলোনেফ্রাইটিসের কি কি কারণে হতে পারে বা কি রিস্ক ফ্যাক্টরস থাকতে পারে। সেটা হচ্ছে যে একটা হচ্ছে, প্রথমেই বলেছে স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন অফ থ্রোট, হ্যাঁ, অর স্কিন ইমপেটিগো। ইমপেটিগো বলতে একটা স্কিন ডিজিজ, যেটা থেকেও অনেক সময় স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন হয়, যার ফলে গ্লোমেরুলোনেফ্রাইটিস হতে পারে। আর একটা হচ্ছে হেরিডিটারি কোনো ডিজিজ থেকে হতে পারে। ইমিউন ডিজিজ সাচ অ্যাজ এসএলই, যেটা সিস্টেমেটিক লিউপাস এরিথেমেটাস, এটা একটা ডিজিজ যেটা ইমিউনো ডিসঅর্ডার। এই ডিজিজটা থেকেও কিন্তু আমাদের কি হতে পারে, গ্লোমেরুলোনেফ্রাইটিস হতে পারে। আর ডায়াবেটিস পেশেন্টদের গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়। আর একটা কি, এটা একটা রিস্ক ফ্যাক্টর বলছি, বা ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার যাদের আছে তাদেরও কিন্তু এই গ্লোমেরুলোনেফ্রাইটিস হতে পারে। ভাস্কুলারিটিস, ইনফ্লামেশন ইন দ্য ব্লাড ভেসেলস। আর ভাইরাস, যেটা বলছিলাম যে এইচআইভি ইনফেকশনের জন্য হতে পারে, হেপাটাইটিস বি এর জন্য হতে পারে, হেপাটাইটিস সি এর জন্য হতে পারে। এন্ডোকার্ডাইটিস, ইনফেকশন অফ দ্য ভালভস অফ দ্য হার্ট, এটা যদি এন্ডোকার্ডাইটিস যদি কারো ডিজিজ থাকে তার থেকেও কিন্তু ইনফেকশনের জন্য আমাদের গ্লোমেরুলাসের মধ্যে ইনফেকশনটা চলে আসে, যার ফলে গ্লোমেরুলোনেফ্রাইটিস হতে পারে। টাইপস অফ গ্লোমেরুলোনেফ্রাইটিস, একটা অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস আর একটা হচ্ছে ক্রনিক glomerulonephritis. ওকে, acute glomerulonephritis যেটা হচ্ছে begins suddenly 5 to 21 days মধ্যে, তার মানে কি 2 weeks to 3 weeks এর মধ্যে এই স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনের জন্য অ্যাকিউট গ্লোমেরুলার নেফ্রাইটিস হয়। আর ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস কেন হতে পারে, যেটা হচ্ছে ডেভেলপস গ্র্যাজুয়ালি। ক্রনিক কেন বলছে, ক্রনিক ডিজিজ মানেই আমরা জানি যে যেটা হঠাৎ নয়, সাডেনলি নয়, সেটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে থাকে, তাই তো। ডেভেলপস গ্র্যাজুয়ালি ওভার সেভারাল ইয়ার্স, ইভেন 30 ইয়ার্স, মানে 30 বছর পরেও এই ক্রনিক গ্লোমেরুলার নেফ্রাইটিস ধরা পড়তে পারে। ইট অকার্স আফটার দ্য অ্যাকিউট ফেজ। যদি আমাদের এই অ্যাকিউট গ্লোমেরুলার নেফ্রাইটিস যদি ঠিক মতো আমরা ট্রিটমেন্ট না করাই বা নেগলেক্টেড হয়, তাহলে তারপরে কি হয়, অনেক বছর পরে বা অনেক দিন পরেও দেখা গেল যে একটা ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস ডেভেলপ করেছে সেই পেশেন্টের। নেক্সট আমি আসবো যেটা, সেটা হচ্ছে প্যাথোফিজিওলজি অফ দ্য গ্লোমেরুলোনেফ্রাইটিস। এটা তোমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করো। যদি আমরা কোনো ডিজিজের প্যাথোফিজিওলজিটা ঠিকমতো বুঝতে পারি, তাহলে কি হবে, আমরা ডিজিজটা সম্পর্কে সম্পূর্ণ পরিষ্কার একটা ক্লিয়ার ধারণা পাবো, এবং তার যে কী সাইন সিমটম এবং কী কারণে হচ্ছে সেটা কিন্তু আমরা সহজেই আইডেন্টিফাই করতে পারবো। অতএব যে কোনো ডিজিজ পড়ার আগে আমরা সবসময়, আমি বলবো যে তোমাদের প্যাথোফিজিওলজি যেটা আছে সেটা পরিষ্কারভাবে মাথায় ঢুকিয়ে নেবে, তাহলে কিন্তু ডিজিজটা বুঝতে বা ডিজিজের ম্যানেজমেন্ট কি করবে সেটা সব কিছুই কিন্তু ডিপেন্ড করছে এই প্যাথোফিজিওলজির উপরে। যদি প্যাথোফিজিওলজি তোমরা পরিষ্কার করে বুঝতে পারো, তাহলে কিন্তু পুরোটাই তোমাদের কাছে ক্লিয়ার হবে। অ্যাট ফার্স্ট কি হচ্ছে, অ্যান্টিজেন গ্রুপ অফ বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস। তার মানে কি, আমি বলেছি প্রথমেই যে ভালো করে বোঝার চেষ্টা করো, প্রথমেই বলেছি যে স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনের জন্য, মানে বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস এর জন্য কি হচ্ছে, এটা তো একটা অ্যান্টিজেন, তাই তো। এই অ্যান্টিজেন কি করছে, আমাদের বডির মধ্যে যখন আসলো কোনো থ্রোট ইনফেকশন বা এনি আদার্স রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, এইচআইভি, হেপাটাইটিস বি, এই সমস্ত যে কোনো ইনফেকশনের জন্য যদি আমাদের বডির মধ্যে চলে আসে, তাহলে কি হবে, আমাদের কিডনি কি করে, সমস্ত কিছুকেই কিন্তু আমাদের কিডনি হচ্ছে যে বডির যত ওয়েস্ট প্রোডাক্টগুলোকে সে ফিল্টার করছে, এবং বডির যে পিএইচ লেভেলটা সব সে মেনটেন করছে। তার মানে কি, আমাদের যে ব্লাড সার্কুলেশনটা,
যখন আমাদের এই যে স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনটা যদি মনে হতে পারে যে মুখে কোনো ইনফেকশন হয়েছে বা রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফেকশন হয়েছে, তার জন্য আমাদের কিডনিতে কেন যাবে ইনফেকশনটা, তাই তো? এটা তোমাদের সহজেই মনে হচ্ছে যে এখন যে কিডনির মধ্যে কি করে ইনফেকশনটা গেল, তাই তো? কারণ কি, আমাদের কিডনি কি করছে, আমাদের যে কার্ডিয়াক আউটপুট, কার্ডিয়াক যে সার্কুলেশন যেটা হচ্ছে সেটা আমাদের বডির মধ্যে, সেই কার্ডিয়াক সার্কুলেশনের কোথা দিয়ে হচ্ছে, সেই ব্লাড সার্কুলেশনটা থ্রু কিডনি। 20% to 25% টোটাল কার্ডিয়াক আউটপুট কিন্তু আমাদের থ্রু কিডনি দিয়ে হচ্ছে। তার মানে কি, অ্যাপ্রক্স 12 টাইমস পার আওয়ার এই সার্কুলেশনটা কিডনির মধ্যে দিয়ে কিন্তু আমাদের ফিল্ট্রেট হচ্ছে। ব্লাডটা ফিল্টারেট হচ্ছে কোথায় গিয়ে, কিডনির মধ্যে, তাই তো? তাহলে আমাদের বডির মধ্যে যদি কোনো ইনফেকশন আসে তাহলে কি হবে, সেটা আমাদের ব্লাড স্ট্রিমে চলে যাচ্ছে, ব্লাড স্ট্রিমের থেকে কি হলো, সেই যে ইনফেকশনটা সেটা আমাদের কিডনির মধ্যে নেফ্রন বা গ্লোমেরুলাসের মধ্যে গিয়ে ওটা কি করছে, অ্যান্টিজেন অ্যান্টিবডির সঙ্গে একটা রিয়াকশান করছে, তাই তো? যে আমাদের শরীরে যখনই কোনো এই যে বিটা হেমোলাইটিক, ভালো করে বোঝার চেষ্টা করি, হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস যে অ্যান্টিজেনটা আমাদের বডির মধ্যে আসলো, তার ফলে কি হলো, যে অ্যান্টিজেন অ্যান্টিবডি একটা রিয়াকশান করছে, অ্যান্টিজেন একটা কি করছে, তারা একটা অ্যান্টিজেন অ্যান্টিবডির মধ্যে একটা কি হলো, রিয়াকশন শুরু হলো, যার ফলে কি হলো, ইনক্রিজড প্রোডাকশন অফ এপিথেলিয়াল সেল লাইনিং দ্য গ্লোমেরুলাস। গ্লোমেরুলাসের মধ্যে কি হচ্ছে, তখন গ্লোমেরুলাসটা কোথায় জানা আছে, সেখানে কি হচ্ছে, গ্লোমেরুলাসের মধ্যে এপিথেলিয়াল সেলটা বেড়ে যাচ্ছে, যে এপিথেলিয়াল সেল রয়েছে সেখানে কি হচ্ছে, গ্লোমেরুলাসের মধ্যে সেই সেলটা ইনক্রিজ করছে, এবং যার ফলে কি হচ্ছে, লিউকোসাইট ইনফিল্ট্রেশন অফ দ্য গ্লোমেরুলাস। লিউকোসাইট কখন আমাদের ইনফিল্ট্রেট হচ্ছে, ইনফিল্ট্রেট মানে কি হচ্ছে, একটা বেশি করে সেখানে জোটবদ্ধ হচ্ছে, মানে অনেক বেশি বেড়ে যাচ্ছে। লিউকোসাইট কখন বেড়ে যায় আমাদের শরীরে, যখন কোনো ইনফেকশন হয়, তাই তো, ডব্লিউবিসি, সেটা বেড়ে যাচ্ছে গ্লোমেরুলাসের মধ্যে, বেড়ে গিয়ে কি হচ্ছে, থিকেনিং অফ দ্য গ্লোমেরুলার ফিল্ট্রেশন মেমব্রেন। গ্লোমেরুলার ফিল্ট্রেশন মেমব্রেনটা কি হচ্ছে, থিকেনিং হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, গ্লোমেরুলাসের মধ্যে যে ফিল্ট্রেশন ব্যাপারটা, জিএফআর বা গ্লোমেরুলাস ফিল্ট্রেশন রেট, যেটা যেটা তোমাদের ইউরিন ফার্মেশনের সময় আমি ডিটেলসে গেলাম না, আশা করি তোমরা জানো যে জিএফআরটা কি। জিএফআর হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, যেটা আমাদের ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্সের জন্য টেস্ট করা হয়, যখন সেটা আমি একটুখানি তোমাদেরকে গ্লোমেরুলার ফিল্ট্রেশন সম্পর্কে একটু বললে পরে তাহলে বোধহয় বেশি করে মাথায় ঢুকবে। বলছি, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা কি হয়, যেটা আমাদের বডিতে যে ফ্লুইড বা ব্লাড যেটা বা ওয়েস্ট প্রোডাক্টগুলো, প্রোটিন এন্ড প্রোডাক্ট যেগুলো আমাদের ওখানে গিয়ে ফিল্ট্রেট হচ্ছে, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট নর্মালি 85 to 135 ml পার মিনিট। পার মিনিটে হচ্ছে তোমার গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট হচ্ছে তোমার 85 to 135। হ্যাঁ, এইটা যখনই কমে যাবে, কেন কমে যাচ্ছে, যখন এই যে আমাদের গ্লোমেরুলাসের মধ্যে ইনফেকশনটা হচ্ছে, এই যে অ্যান্টিবডি অ্যান্টিজেন যে একটা কি হচ্ছে, ওখানে রিয়াকশন হচ্ছে, হওয়ার ফলে এপিথেলিয়াল সেল লাইনিংটা বেড়ে গেল, লিউকোসাইটটা সেখানে বেড়ে যাচ্ছে, ইনফিল্ট্রেট করছে, আর যার ফলে কি হলো, গ্লোমেরুলাসের ফিল্ট্রেশন মেমব্রেনটা কি হলো, থিকেনিং হলো। থিকেনিং হয়ে গেলে কি হবে, তখন সেখানে ফিল্ট্রেশনটা ঠিক মতো হবে না। যদি ফিল্ট্রেশন রেট যদি এই 185 to 135 ml পার মিনিটের কম হয়, তখন কি হবে, আমাদের শরীরের মধ্যে সোডিয়াম এবং ফ্লুইডটা রিটেনশন হতে শুরু করবে, তাই তো? যার ফলে কি হবে, এখানে যে একটা গ্লোমেরুলাসের মধ্যে যে ফিল্ট্রেশন রেটটা কমে যাবে থিকেনিং হওয়ার ফলে, তার ফলে কি হলো, গ্লোমেরুলাসের মধ্যে একটা তো ইনফেকশন হলো, এবং তার সেখানে কি হলো, স্ক্যারিং অ্যান্ড লস অফ গ্লোমেরুলার ফিল্ট্রেশন মেমব্রেন। বললাম যে গ্লোমেরুলার ফিল্ট্রেশনটা মেমব্রেনটা কি করছে, লস হচ্ছে, এবং সেখানে স্ক্যারিং একটা ইনফেকশন বা যেখানে একটা কি বলবো, একটা ঘায়ের সৃষ্টি হচ্ছে ওর মধ্যে, যার ফলে কি হচ্ছে,
ডিক্রিজড জিএফআর, মানে আমি যেটা বললাম যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা কমে যাচ্ছে। কেন কমছে? তার যে ওয়ালটাই তো থিকেন হয়ে যাচ্ছে, যার ফলে ফিল্ট্রেশন করার তার ক্ষমতা থাকছে না, যার ফলে ডিক্রিজড হচ্ছে জিএফআর রেটটা। জিএফআর রেট যত কম হবে, জিএফআর রেটের একটা স্টেজ আছে, 5টা স্টেজ আছে রেনাল ফেলিওর, সেটা আমি পরে করাবো। আজকে শুধু এইটুকু বোঝো যে জিএফআর রেটটা কমে যাবে, কমে গেলে কি হবে? রেনাল ফেলিওর হবে। হ্যাঁ, এই হচ্ছে প্যাথোফিজিওলজি অফ অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস। বোঝা গেল? যদি না বুঝতে পারো পরে আবার আমাকে জিজ্ঞাসা করবে, আমি বলে দেবো। Next, the clinical manifestation of glomerulonephritis. Decreased urination or oliguria due to decreased GFR. যখনই আমাদের এই যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা কমে যাচ্ছে, নর্মাল কত বলেছি আমি? নর্মাল বলেছি 85 to 135 ml পার মিনিট। 1 মিনিটে জিএফআর রেট হচ্ছে 85 থেকে 135 ml। ঠিক আছে, এটা এই ফিল্ট্রেশন রেটটা তখন কমে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে? অলিগিউরিয়া। অলিগিউরিয়া মানে ইউরিনেশনটা কম হয়, ইউরিনটা কম হবে, ফর্মেশনও কম হবে, এবং অলিগিউরিয়া মানে কম কম ইউরিন পাস হবে, যার ফলে আর কি হচ্ছে? ফ্ল্যাঙ্ক পেইন। ফ্ল্যাঙ্ক পেন বলতে আমাদের যে রিবস আছে বা অ্যাবডোমিনাল দুপাশে, সেখানটা কি হিপের দুপাশে কি হচ্ছে? একটা পেন হয়, ফ্ল্যাঙ্ক পেন বলা হয় সেটাকে। হ্যাঁ, আর একটা কি হচ্ছে? স্মোকি অ্যান্ড কফি কালার্ড ইউরিন ডিউ টু হেমাচুরিয়া। কেন হেমাচুরিয়া হচ্ছে? কেন? যেহেতু ওই যে গ্লোমেরুলাসের মধ্যে স্ক্যারিং হচ্ছে, একটা ইনফ্লামেশন হচ্ছে, তার ওয়ালে যে একটা ইনফেকশন হচ্ছে, যার ফলে কি হচ্ছে? ওখান থেকে ব্লিডিং হচ্ছে, হওয়ার ফলে কি হচ্ছে? সেটা ইউরিনের সাথে আসছে, যার তখন আমাদের ইউরিনের কালারটা কেমন হবে? স্মোকি হবে অথবা কফি কালার্ড হবে। কি কেন হচ্ছে না? হেমাচুরিয়া। হেমাচুরিয়া মানে জানা আছে যে ইউরিনের সাথে যখন ব্লাড আসে তাকে তখন বলা হয় যে হেমাচুরিয়া। ওকে। আর ডিপসনিয়া ডিউ টু পালমোনারি ইডিমা। পালমোনারি ইডিমা হচ্ছে কেন না? সোডিয়াম যেহেতু আমাদের শরীরে রিটেনশন হয়েছে, ভালোভাবে ফিল্ট্রেশন হচ্ছে না কিডনিতে, যার ফলে কি হচ্ছে? আমাদের শরীরের মধ্যেই ওয়েস্ট প্রোডাক্টগুলো বেশিরভাগ থেকে যাচ্ছে, যার ফলে সোডিয়াম পাস হতে পারছে না ইউরিনের সাথে, তখন সোডিয়াম রিটেনশন হচ্ছে এবং ফ্লুইড রিটেনশন হচ্ছে, যার ফলে কি হচ্ছে? আমাদের পালমোনারি ইডিমা হচ্ছে। পালমোনারি ইডিমা হলে কি হবে? ডিপসনিয়া মানে শ্বাসকষ্ট হচ্ছে। আর পেরি অরবিটাল ইডিমা ডিউ টু হাইপার ভলিউমিয়া। যেহেতু হাইপার ভলিউমিয়া হচ্ছে মানে ভলিউমটা আমাদের শরীরে বেড়ে যাচ্ছে, তখন কি হচ্ছে? পেরি অরবিটাল ইডিমা। পেরি অরবিটাল ইডিমা বলতে আমাদের যে চোখের চারপাশে রয়েছে সেখানটাতে পেরি অরবিটাল ক্যাভিটি রয়েছে, যেটা জানা আছে নিশ্চয়ই। পেরি অরবিটাল ক্যাভিটি কোথায়? সেখানে ইডিমা হচ্ছে, মানে ইডিমা মানে জানা আছে। ফিভার, চিল হবে। যেহেতু ইনফেকশন, সেখানে ফিভার একটা হবে, চিল হবে, ভমিটিং, নজিয়া, এগুলো হচ্ছে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, মানে সাইন সিমটম জানা আছে তো। অলিগিউরিয়া, ডাইসুরিয়া। ডাইসুরিয়া মিনস পেইন ইন ইউরিনেশন, যখন ইউরিন পাস করবে তখন একটা পেইন হবে। আর অলিগিউরিয়া আগেই বলেছি। আর ফ্যাটিক মানে জানো, ফ্যাটিক টু অ্যানিমিয়া অ্যান্ড কিডনি ফেলিওর। যেহেতু ব্লাডে ইউরিনের সাথে ব্লাড আসছে, হেমাচুরিয়া হচ্ছে, সেহেতু কি হবে? অ্যানিমিক হবে পেশেন্ট, এবং তার ফলে কি হবে? ফ্যাটিক হবে, টায়ার্ড হয়ে যাবে। মাইল্ড টু সিভিয়ার হাইপারটেনশন ডিউ টু সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিটেনশন। যেহেতু আমাদের শরীরের মধ্যে থেকে সোডিয়াম বা ওয়েস্ট প্রোডাক্টগুলো ঠিকমতো বেরোতে পারছে না, যার ফলে ক্রিয়েটিনিন, সোডিয়াম, ফসফরাস, নাইট্রাস, যেগুলো আমাদের শরীর থেকে কি হচ্ছে? যে ওয়েস্ট প্রোডাক্টগুলো ঠিকমতো ফিল্ট্রেশন না হয়ে আমাদের শরীরের মধ্যে থেকে যাচ্ছে, এবং সোডিয়াম রিটেনশন হচ্ছে, যার ফলে কি হচ্ছে? হাইপার টেনশন হচ্ছে। সেটা মাইল্ড হতে পারে, সিভিয়ারও হতে পারে। আর ফ্লুইড রিটেনশন হচ্ছে, যেহেতু ঠিকমতো ফিল্ট্রেশন না হওয়ার জন্য আমাদের ফ্লুইডটাও ঠিকমতো কি হচ্ছে? ইউরিন ফর্মেশন হচ্ছে না ঠিকমতো, যার ফলে কি হচ্ছে? ফ্লুইড রিটেনশন হচ্ছে। বোঝা গেল? নেক্সট হচ্ছে ডায়াগনস্টিক ইভালুয়েশন, মানে আমরা কি ডায়াগনোসিস করব এই যে গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়েছে, সেখানে আমরা কি ডায়াগনোসিস কি দেখে আমরা বুঝতে পারবো যে গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়েছে, তাই তো? প্রথমেই কি দেখবো আমরা? হিস্ট্রি টেকিং। হিস্ট্রি কি নেবো আমরা না? পাস্ট হেলথ হিস্ট্রি। যে কি পাস্ট হেলথ হিস্ট্রি নেবো? পাস্ট হেলথ হিস্ট্রি হচ্ছে কোশ্চেনিং করবো পেশেন্টকে, হিস্ট্রি অফ ডিজিজ রিলেটেড
দ্য রেনাল অ্যান্ড ইউরোলজিক কোনো প্রবলেম আছে কিনা, তারপরে হচ্ছে তোমার হাইপারটেনশন ছিল কিনা পেশেন্টের, ডায়াবেটিস আছে কিনা, কিংবা মেটাবলিক কোনো প্রবলেম ছিল কিনা, কিংবা কোনো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন ছিল কিনা, হ্যাঁ, তারপরে কোনো স্কিন ইনফেকশন বা থ্রোট ইনফেকশন ছিল কিনা, সেগুলো আমরা সমস্ত হিস্ট্রি নেবো, তাই তো। আর একটা কী করবো, মেডিকেশান হিস্ট্রি নেবো, পেশেন্ট কোনো মেডিকেশান নিত কিনা, যেমন নেফ্রোটক্সিক মেডিকেশান, যেগুলো আমি বলেছিলাম যে নেফ্রোটক্সিক মেডিকেশান বলতে নেফ্রনে গিয়ে টক্সিসিটি সৃষ্টি করছে, যেগুলো কোন কোন ড্রাগ বলেছিলাম, অ্যামিকাসিন, সেফলোস্পোরিন, তারপরে হচ্ছে জেন্টামাইসিন, তারপরে স্ট্রেপ্টোমাইসিন, এই সমস্ত মেডিসিনগুলো সাধারণত নেফ্রোটক্সিসিটি করে। তা এই সমস্ত মেডিসিন সে খেত কিনা, বা আদার্স কোনো সার্জারি হয়েছিল কিনা, বিফোর কোনো ট্রিটমেন্ট নিয়েছিল কিনা, এই সমস্ত হিস্ট্রি আমরা নেব। তার যে নিউট্রিশনাল হ্যাবিট কী আছে, বা এলিমিনেশন প্যাটার্ন, কিংবা তার কোনো আদার্স কোনো অ্যাডিক্টেড কিনা, সেইগুলো আমরা সমস্ত হেলথ হিস্ট্রিটা নেব। তারপরে কি করব, ফিজিক্যাল এক্সামিনেশান করব। ফিজিক্যাল এক্সামিনেশান আমরা কিভাবে করব, ফিজিক্যাল এক্সামিনেশানটা এইভাবে বললে তোমাদের হবে না, যে আমি একটু প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। ফিজিক্যাল ইন্সপেকশন শুরু করতে হবে ইন্সপেকশন দিয়ে। কি দেখব, প্রথমে আমি স্কিন কালার দেখব, ইয়েলো কিনা, গ্রে কিনা, এই সমস্তগুলো এক্সক্রেশন আছে কিনা, এই সমস্ত সব দেখবো। এবং মাউথটা দেখবো, কোনো স্টোমাটাইটিস আছে কিনা, তারপরে ফেস এক্সট্রিমিটিসগুলো দেখবো, ব্লাডারের ডিস্টেনশন হয়ে আছে কিনা, মানে ব্লাডারের যদি ইউরিন যদি ঠিকমতো পাস না হয়, ব্লাডার যদি কী হবে, ব্লাডারটা ডিস্টেনশন হয়ে থাকবে, তাই তো। তাহলে সেইগুলো আমরা দেখতে হবে। পার অ্যাবডোমেন দেখবো কোনো স্কিন চেঞ্জ আছে কিনা, কিংবা অ্যাবডোমেনের। তারপরে কি দেখবো, এটা গেল তোমার ইন্সপেকশন করলাম, করার পরে কি দেখবো, তো প্যালপেশন করব। প্যালপেশনটা আমাদের অবশ্যই প্র্যাকটিক্যালি দেখাতে হবে, এইভাবে মুখে বললে হবে না। তারপরে পারকাশন, তারপরে হচ্ছে অস্কালটেশন। এই গেল আমাদের ফিজিক্যাল এক্সামিনেশন। ওকে, নেক্সট হচ্ছে ইউরিন অ্যানালাইসিস করব। ইউরিনটা এক্সামিন করতে হবে, সেখানে ইউরিন কালচার করতে হবে, যে কোন ব্যাকটেরিয়ার জন্য আমাদের ইনফেকশনটা হয়েছে, যার ফলে যেটা আমরা বুঝতে পারবো ইউরিন অ্যানালাইসিস করে। আর বায়োপসি করা হয় কেন, বায়োপসি করা হচ্ছে যদি কোনো সেখানে কোনো ম্যালিগনেন্সি আছে কিনা, বা কি ধরনের সেটা উনটা, সেটা জানার জন্য আমরা বায়োপসি করতে হয়। আর হচ্ছে ব্লাড টেস্ট কি করব, ব্লাড টেস্ট হচ্ছে প্রথমেই ব্লাড টেস্টের প্রথমেই যেতে হবে আমাদের, কি করতে হবে না, ব্লাডের বার্ন, BUN কথাটা শুনেছ কি না, ব্লাড ইউরিয়া নাইট্রোজেন। ব্লাড ইউরিয়া নাইট্রোজেন টেস্ট কেন করব না, সেখানে কি দেখব আমরা, সেখানে যে রেনাল ব্লাডে যে এটা কিডনি যে এক্সক্রিট করতে পারছে না ইউরিয়াটা, সেখানে ইউরিয়াটা আমাদের ব্লাডের মধ্যে তাহলে চলে আসবে, বেশি হয়ে যাবে। যা নর্মাল ইউরিয়ার লেভেল হচ্ছে তোমার 10 to 30 মিলিগ্রাম পার ডিএল, ঠিক আছে। আর কি দেখবো, ব্লাডে ক্রিয়েটিনিন লেভেলটা দেখতে হবে। ক্রিয়েটিনিন নর্মাল হচ্ছে 0.5 to 1.5 মিলিগ্রাম পার ডিএল, হ্যাঁ। আর ইউরিক অ্যাসিড দেখতে হবে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, সব বাইকার্বনেট, এগুলো সমস্ত ব্লাডের টেস্ট করতে হবে। এবং ইউএসজিটা কি দেখবে, ইউএসজি হচ্ছে KUB বলে একটা ইউএসজি হয়, সেটা শুনেছো কিনা জানি না। যেটা হচ্ছে যে কিডনি, ইউরেটার অ্যান্ড ব্লাডার, এই দুটোর তিনটে ইউএসজি করে দেখা হয়, সেখানে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, বা যে এইগুলো গেল আমাদের ডায়াগনস্টিক ইভালুয়েশন। ওকে, কি পড়াচ্ছি, অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস। এবার হচ্ছে আসবো ম্যানেজমেন্ট কি দেখবো না, ট্রিটমেন্ট ডিপেন্ড অন দ্য কজ অফ দ্য ডিসঅর্ডার, টাইপ, সিভিয়ারিটি অফ দ্য সিমটমস। আমাদের কতটা সিমটমসগুলো বা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনগুলো কতটা সিভিয়ারিটি আছে, বা কি টাইপের ট্রিটমেন্ট ডিসঅর্ডার আছে, সেগুলো দেখেই আমাদের ট্রিটমেন্টটা ডিপেন্ড করছে। যদি হাই বিপি হয় তাহলে কি করতে হবে, বিপিটাকে আগে কন্ট্রোল করতে হবে, তাই তো। এটা হচ্ছে ট্রিটমেন্টের প্রথম পার্ট। তারপর হচ্ছে ডায়ালিসিস প্রথমেই করা হয় না, এটা এন্ড স্টেজ অফ রেনাল ডিসঅর্ডারে করা হয়। ডায়ালিসিস সাধারণত প্রথমেই করা যাবে না। তারপর হচ্ছে মেডিকেশান দিতে হবে, যা মেডিকেশান। তারপর ডায়ুরেটিক্স কি দেবে না, ফুসেমাইড নামটা শোনা আছে, ল্যাসিক্স ইঞ্জেকশন, যেটা তোমরা ওয়ার্ডে ইউজ করেছো কিনা জানি না, সেটা হচ্ছে ডায়ুরেটিক্স হিসেবে ইউজ করা হয়। যেহেতু আমাদের শরীরে ফ্লুইডটা রিটেনশন হচ্ছে, গ্লোমেরুলার ঠিকমতো কি করছে, গ্লোমেরুলাস ঠিকমতো ফিল্ট্রেট করতে পারছে না, এই ফ্লুইড রিটেনশন হয়েছে বডির মধ্যে, সেই জন্য ইডিমেটাস হয়ে যাচ্ছে, অল ওভার বডি ইডিমা হয়ে যায়, যার ফলে কি হয়, ওয়েট গেইন হয়। সেখানে আমাদের ডায়ুরেটিক্সটা খুব ভালো
কাজ করে, ঠিক আছে। তারপর হচ্ছে ইমিউনোসাপ্রেসেন্ট দেওয়া হয়, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দেওয়া হয়। আর হচ্ছে ম্যানেজমেন্টে আমরা কি করব, মেইনলি হচ্ছে নার্সিং ম্যানেজমেন্টে আমাদের মেইন ইম্পর্টেন্ট। হ্যাঁ, মেডিকেল ম্যানেজমেন্ট তো ডাক্তার যা দেবে সেটাই আমাদের ফলো করতে হয়। যাই হোক, ম্যানেজমেন্টে কি করব, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। লাইফস্টাইল চেঞ্জ কীরকম, লাইফস্টাইল চেঞ্জটা কীরকম, যদি ধরো কোনো পেশেন্ট ধরো ওভারওয়েট হলো, বা কেউ হয়তো স্মোকিং অ্যাডিক্টেড, তাকে কি করতে হবে, স্মোকিং করলে কি হয়, ইনফেকশনটা আরও অ্যাগ্রাভেটেড হয়ে যায়, আরও বেড়ে যায়। তাহলে কী করতে হবে, তাকে লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে, তার স্মোকিং হ্যাবিটটাকে পাল্টাতে হবে। এবং ওয়েট খুব হেভি ওয়েট হলে তাকে ওয়েট রিডাকশানের জন্য, কমানোর জন্য বলতে হবে। তারপরে তার মানে কি, ডায়েটিং করতে হবে, ডায়েটটাও তাদেরকে ঠিকমতো আমাদের বলে দিতে হবে। যার সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিটেনশন যদি হয়, পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম রেস্ট্রিকশন করতে হবে। কেন না, এগুলো আমাদের ঠিকমতো ফিল্ট্রেশন হচ্ছে না আমাদের কিডনির মধ্যে, তাই তো, যার ফলে শরীরের মধ্যে অলরেডি বেড়ে যাচ্ছে, সোডিয়াম রেস্ট্রিকশন হয়ে যাচ্ছে, ওয়াটার রেস্ট্রিকশন করছে। কেন না, সোডিয়াম ওয়াটার অলরেডি ফ্লুইডটা আমাদের ইনক্রিজ করে যাচ্ছে, শরীরের মধ্যে বেড়ে যাচ্ছে, যেহেতু ফিল্ট্রেশন ঠিক মতো হচ্ছে না, যার জন্য এগুলোকে আমাদের রেস্ট্রিকশন করতে, রেস্ট্রিকশন মানে কমাতে হবে, ঠিক আছে, বডির ওয়েট অনুযায়ী সেই মতো তাদেরকে বলতে হবে। লিমিট ইনটেক অফ প্রোটিন ইন ডায়েট। কেন, প্রোটিন যেহেতু এখানে ফিল্ট্রেট হচ্ছে না, প্রোটিনিমিয়া বলে একটা ডিজিজ, যেটা হচ্ছে আমাদের ব্লাডের মধ্যে প্রোটিনটা বেড়ে যায়, যেহেতু ফিল্ট্রেট ঠিক মতো হয় না, সেখানে প্রোটিন আমাদের ডায়েটে কমাতে হবে। এবং টেক ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিতে হবে, মেনটেন হেলদি ওয়েট অ্যান্ড থ্রু ডায়েট অ্যান্ড এক্সারসাইজ করতে হবে, ফিজিওথেরাপি ট্রিটমেন্ট দিতে হবে। এবং নেক্সট হচ্ছে পেশেন্ট এডুকেশন, হেলথ এডুকেশন দিতে হবে পেশেন্টকে, ঠিক আছে। তারপর হচ্ছে লিম্ফ্যাটিক মেসেজ টু রিডিউস দ্য ইডিমা, ব্রিদিং এক্সারসাইজ করতে হবে, পার্স স্লিপ, ডায়াফ্রাগম্যাটিক ব্রিদিং করতে হবে, এবং এন্ডিওরেন্স এক্সারসাইজ সাচ অ্যাজ ওয়াকিং, সুইমিং। আমি বলছিলাম যে লাইফস্টাইল প্র্যাকটিসটাকে তাদের চেঞ্জ করতে হবে, এরকম তাদের এই এক্সারসাইজগুলো তাদের করতে বলতে হবে যদি ওভারওয়েট হয়, বা সুইমিং করতে বলতে হবে, বাইসাইক্লিং, অ্যারোবিক ড্যান্সিং, সার্কুলেটরি এক্সারসাইজ। দিস এক্সারসাইজ ইমপ্রুভ করবে কি, ব্লাড সার্কুলেশনটা ইমপ্রুভ করবে, যার ফলে অ্যাক্সিলারেটেড কিডনি টু ডিসচার্জ ওয়েট অ্যান্ড টক্সিনস। কিডনি থেকে কি হবে, ওয়েস্ট এবং টক্সিনগুলো ডিসচার্জ হতে থাকে। ব্লাড সার্কুলেশন যদি ইমপ্রুভ হয়, তাহলে কি হবে, কিডনির মধ্যেও তার সার্কুলেশনটা ঠিক মতো হতে থাকবে। আর কি কি কমপ্লিকেশন হয় আমাদের অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিসে, কি কি কমপ্লিকেশন হয়, সেটা হচ্ছে যে অ্যাকিউট এবং ক্রনিক রেনাল ফেলিওর হতে পারে। যদি ঠিকমতো ট্রিটমেন্ট না করা হয়, তাহলে কি হবে, অ্যাকিউট এবং ক্রনিক গ্লোমেরুলার এই রেনাল ফেলিওর হবে। এবং তারপর হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম হবে। নেফ্রোটিক সিনড্রোম কি, আমি এই অ্যাকিউট এবং ক্রনিক রেনাল ফেলিওরও পরে পড়াবো, তোমরা বুঝতে পারবে তখন। যে মানে এটা আমি যেটা পড়াচ্ছি একদম ইনিশিয়াল গ্লোমেরুলোনেফ্রাইটিস, যদি নাম বুঝতে পারি, তাহলে কিন্তু এই অ্যাকিউট ক্রনিক রেনাল ফেলিওরও কিন্তু আমরা বুঝতে পারবো না। নেফ্রোটিক সিনড্রোমটা কি, সেটাও পরে পড়াবো। সবই এগুলো রেনাল সিস্টেমের, অর্থাৎ ইউরিনারি সিস্টেমের ডিসঅর্ডার। আর হাইপার টেনশন হয়ে যাবে। আর কি হবে, কমপ্লিকেশন, কিন্তু একটা কোনো ডিজিজ যদি ঠিকমতো ট্রিটমেন্ট না হয়, বা তার কি কি কমপ্লিকেশন পরে কি কি হতে পারে। হাইপারটেনশন হবে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে। কেন না, ঠিকমতো ফিল্ট্রেট হচ্ছে না, যার ফলে কি হবে, বডির যে ইলেকট্রোলাইট ব্যালেন্সটা মেনটেন করে তো আমাদের কিডনি, সেটাই ঠিকমতো করতে পারে, তার ফলে কি হবে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যাবে। এবং পালমোনারি ইডিমা, যেটা বলছিলাম ফ্লুইড রিটেনশন, সোডিয়াম রিটেনশনের জন্য পালমোনারি ইডিমা হবে। এবং কনজেস্টিভ হার্ট ফেলিওর, CHF মানে কনজেস্টিভ হার্ট ফেলিওর ডিউ টু ফ্লুইড ওভারলোড। নেক্সট আমরা আসবো নার্সিং ম্যানেজমেন্ট, যেটা খুব ইম্পর্টেন্ট ম্যানেজমেন্ট, যেটা আমাদের খুবই দরকার এবং পরীক্ষায় খুব আসে, যেটা আমাদের খুব ভালো করে শিখতে হবে যে কোনো পেশেন্টের কোনো ডিজিজের জন্য নার্সিং ম্যানেজমেন্টটা কি। প্রথমেই কি করবো আমরা, তোমরা নিশ্চয়ই শিখেছো যে নার্সিং ডায়াগনোসিস করতে হয় একটা, তারপরে তার প্ল্যানিং করতে হবে, গোল করতে হবে, এবং তারপরে তাকে ইন্টারভেনশন দিতে হবে, তারপরে কি করতে হবে, প্ল্যানিং করার পরে ইমপ্লিমেন্টেশন বা ইন্টারভেনশন দিতে হবে, দেওয়ার পরে কি করবো আমরা, ইভালুয়েশন করি। তা আমি সেইভাবে ছকে তোমাদের দেখাতে পারছি না এখানে, কিন্তু আমি জাস্ট একটা ওভারঅল বলে দিচ্ছি, কিন্তু তোমরা যখন পরীক্ষা লিখবে ছক করে লিখতে হবে। এটা নার্সিং ডায়াগনোসিস, অ্যাকিউট পেইন,
রিলেটেড যেহেতু আমি বলেছি প্রথমে সাইন সিমটমে যে একটা ফ্ল্যাঙ্ক পেইন হয় অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিসে, তাহলে কি হবে, প্রথম ডায়াগনোসিস আমরা কি করছি, আমরা প্রায়োরিটি বেসিসে কিন্তু নার্সিং ডায়াগনোসিস করতে হয়, সেটা তোমরা বোধহয় শিখেছো। যাই হোক, অ্যাকিউট পেইন রিলেটেড টু ইনফ্লামেশন অফ রেনাল কর্টেক্স অ্যাজ এভিডেন্স বাই ফেসিয়াল এক্সপ্রেশন অ্যান্ড ভার্বালাইজেশন অফ পেশেন্ট। ওকে, তার গোল কি হবে, আমরা কি করব, গোল করতে চাচ্ছি সেটা হচ্ছে যে রিডিউস পেনটাকে আমরা কমাবো। তাহলে তার কি প্ল্যানিং হবে, প্ল্যানিংটা আমি লিখিনি কিন্তু ইন্টারভেনশন কি দেবো সেটা লিখেছি, সেটা হচ্ছে অ্যাসেস দ্য অনসেট, ডিউরেশন, লোকেশন, সিভিয়ারিটি অ্যান্ড ইন্টেন্সিটি অফ দ্য পেন। কোনো পেন অ্যাসেস করতে হলে তখন তার কি কি দেখতে হয়, দেখো, অনসেট কখন হলো, শুরু হলো, ডিউরেশন কতক্ষণ থাকলো, লোকেশনটা কোন জায়গাটায় পেন হচ্ছে, এবং সিভিয়ারিটি কতটা, ইন্টেন্সিটি কতটা পেনের, সেগুলো আমাদেরকে অ্যাসেস করতে হয়। প্রোভাইড কমফোর্ট ডিভাইস, মানে যেভাবে ও কমফোর্ট পাবে সেইভাবে তাকে প্রোভাইড করতে হবে। ধরো পজিশনিং মেনটেন করতে হবে, কোনো একটা পজিশনে সে হয়তো পেনটাকে কম ফিল করলো, সেইভাবে পজিশনিং করতে হবে, বা কোনো ডক্টর মেডিসিন দিল সেটাকে আমাদেরকে ফলো করতে হবে, এবং কোয়াইট এনভায়রনমেন্ট অ্যান্ড কাম অ্যাক্টিভিটিস, এনভায়রনমেন্টটাকে কোয়াইট করতে হবে, যার ফলে কি হয়, সে একটা ডাইভার্ট হচ্ছে, হওয়ার ফলে কি হচ্ছে, তার পেইনটা রিলিফ হতে পারে। এনকারেজ ইউজ অফ রিল্যাক্সেশনাল টেকনিক, যেমন মিউজিক বা কোনো, তাকে একটা ডাইভার্সনাল থেরাপি দেওয়া যেতে পারে। প্রোভাইড ডাইভার্সন থেরাপি, অ্যাডমিনিস্টার দ্য অ্যানালজেসিক অ্যাকর্ডিং টু ফিজিশিয়ান অর্ডার অনুযায়ী আমরা অ্যানালজেসিক দিতে পারবো, বা ব্যথার জন্য যে মেডিসিনটা দেওয়া হয় সেটা দিতে হবে। নেক্সট নার্সিং ডায়াগনোসিস কি, নার্সিং ডায়াগনোসিস এক্সেস ফ্লুইড ভলিউম রিলেটেড টু অ্যাকুমুলেশন অফ ফ্লুইড ইন দ্য বডি অ্যাজ এভিডেন্সড বাই ইডিমা অ্যান্ড ওয়েট গেইন। ঠিক আছে, যেহেতু ওর বডিতে, এই পেশেন্টের বডিতে কি হয়, ফ্লুইড রিটেনশন হচ্ছে, যার ফলে কি হয়, ফ্লুইড ভলিউমটা বেড়ে যাচ্ছে, সো আমরা ডায়াগনোসিস করতে পারি কি, এটা যে এক্সেস ফ্লুইড ভলিউম রিলেটেড টু অ্যাকুমুলেশন অফ ফ্লুইড ইন দ্য বডি অ্যাজ এভিডেন্স বাই ইডিমা অ্যান্ড ওয়েট গেইন। গোল কি, টু মেনটেন দ্য ফ্লুইড ভলিউম। ইন্টারভেনশন কি দেবো, চেঞ্জ দ্য পজিশন ফ্রিকুয়েন্টলি অ্যান্ড এলিভেট দ্য ইডিমেটাস এক্সট্রিমিটিস, মানে কি, এডিমেটাস এক্সট্রিমিটিস এলিভেট করতে হবে, মানে যদি দেখা গেল যে আমাদের পিটাল ইডিমা, মানে পায়ের দিকে যদি এক্সট্রিমিটিতে পায়ে কোনো ইডিমা হচ্ছে, তখন কী হবে, আমরা পা দুটোকে এলিভেট করে, মানে উঁচু করে শোয়াতে পারি। তারপর হচ্ছে যে অ্যালাউ দ্য পেশেন্ট টু হিয়ার দ্য রানিং ওয়াটার টু প্রমোট দ্য ডায়ুরেসিস, মানে কি, যখন তার ইউরিন পাস করানো তখন রানিং ওয়াটার যদি তাকে শোনানো হয়, তাহলে কি হচ্ছে, তার ইউরিন পাসে অনেক সময় কি হয়, একটা ইনিশিয়েশনের কাজ করে ইউরিন পাসের জন্য। তারপর হচ্ছে যে অ্যাপ্লাই হট অ্যাপ্লিকেশন অন দ্য ব্লাডার অর প্রমোট দ্য ডায়ুরেসিস, টু অ্যাডমিনিস্টার diuretics to promote the diuresis, and to administer albumin helps to shifting the fluid from the ISC and IVC. নেক্সট দ্য নার্সিং ডায়াগনোসিস কি হবে, ইনএফেক্টিভ ব্রিদিং প্যাটার্ন রিলেটেড টু, যেহেতু তার পালমোনারি ইডিমা হচ্ছে, তার ডিপসনিয়া হচ্ছে, তাকে এই ডায়াগনোসিস করতে পারি আমরা যে ইনএফেক্টিভ ব্রিদিং প্যাটার্ন রিলেটেড টু অ্যাকুমুলেশন অফ ফ্লুইড ইন দ্য peritoneal cavity as evidence by respiration rate dyspnea। তাই তো, এইভাবে করো তো তোমরা নার্সিং ডায়াগনোসিস, আমি জানি না, যাই হোক পরে ক্লাসে দেখা হলে আমি ভালো করে বলে দেবো। আচ্ছা, গোল কি, টু ইমপ্রুভ দ্য ব্রিদিং প্যাটার্নটাকে আমাদের কমাতে হবে, যার ফলে ইন্টারভেনশন কি দেবে, ইনস্ট্রাক্ট দ্য পেশেন্ট টু পারফর্ম দ্য ডিপ ব্রিদিং এক্সারসাইজ, টু প্রোভাইড সেমি পাওলার্স পজিশন, এনকারেজ দ্য রেস্ট বিটুইন দ্য অ্যাক্টিভিটিস, টু অ্যাভয়েড দ্য ওভার এক্সক্রিশন, অ্যান্ড ইনস্ট্রাক্ট নট টু ওয়্যার দ্য টাইট ড্রেস টু প্রমোট দ্য ব্রিদিং, to administer the diuretics and albumin, and at first এটা দেওয়া উচিত ছিল, যদি যে অক্সিজেনের যদি প্রয়োজন হয় তাহলে কি করতে হবে, তাকে টু প্রোভাইড অক্সিজেন সাপ্লাই টু দ্য পেশেন্ট। ওকে, এই গেল আমাদের অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিসের ম্যানেজমেন্ট।